আজকে আমার শ্রমিক ভাই যারা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যাচ্ছে, তাদের একটা জিনিস আমি এনশিওর করি, এটা গভর্নমেন্ট করা উচিত, কোন প্রজেক্ট থেকে করা উচিত। তাদের লাইফ ইন্স্যুরেন্স, তাদের একটা মৃত্যু বীমা থাকবে, যে সে আজকে যদি বিদেশে কর্মরত অবস্থায় মারা যায়, তার ফ্যামিলিটা 30 লাখ টাকা, 40 লাখ টাকা, অন্তত 20 লাখ টাকা, 50 লাখ টাকা পাবে। কারণ এদেরকে দিয়ে তো আজকে যদি আমার দেশের অর্থনীতির ভিত পড়ি, অর্থনীতির ভিতটা একেবারে 3টা শ্রেণীর উপরে দাঁড়ায় আছে। এক কৃষক শ্রেণী, যে জায়গাটাতে মাটি ও মানুষের সাথে আমার কাজ করার সুযোগ হইতেছে। গার্মেন্টসের উপরে আমার দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, এবং সবচেয়ে যে কন্ট্রিবিউশনটা রাখতেছে আমার ফরেন রেমিটেন্স। এখানে প্রবাসী শ্রমিক বা শ্রমিক শ্রেণী বাদেও আমাদের যারা প্রবাসী আছে, আমরা কি জানি যে তারা কত টাকা পাঠাচ্ছে? 28 থেকে 30 বিলিয়ন ডলার। বিগত অর্থ বছর যদি আমি হিসাব করি, এটা 28 থেকে 30 বিলিয়ন ডলার। এটা করোনার আগেও ছিল 17-18 বিলিয়ন ডলার। 10 বছর আগের কথা যদি বলি, এটা 12-14 বিলিয়ন ডলার। আজকে যে আমরা যে ইম্পোর্ট, আমাদের দেশে তো আমরা সবকিছুতেই তো স্বয়ংসম্পূর্ণ না। ইভেন বলা হয়, আমি কৃষিবিদ হিসেবে দায়িত্ব নিয়ে বলতেছি যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আমরা আসলেই খাদ্য স্বয়ংসম্পূর্ণ না, বাট অনেক কিছুতে আমরা স্বয়ংসম্পূর্ণ। আজকে এই দেশে প্রতি বছর ফল কি পরিমাণে আমদানি হচ্ছে, 10,000 কোটি টাকার ফল একটা বছরে আমাদের আমদানি করা লাগতেছে। আমাদের নীতিগতভাবে অনেক কিছুই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আজকে প্রবাসী শ্রমিক, এটা বিভিন্ন জন বিভিন্ন পরিসংখ্যানে, জাতিসংঘের কথা যদি বলি, বা আমি IOM এর কথা বলি, বা IMET এর কথা বলি, বা ILO এর কথা বলি, বলতেছে যে 70 থেকে 80 লক্ষ শ্রমিক প্রবাসে আছে। বাট এই সংখ্যাটা গভর্নমেন্টের বিভিন্ন বিবৃতি থেকে আসতেছে যে 1,49 লাখ থেকে 1,55 লাখ। তো এইটার বিভিন্ন কারণ আছে, যে অনেক শ্রমিক প্রবাসে থাকা অবস্থায় তারা দেশে আসতেছে বা স্কিল মাইগ্রেশন হইতেছে। তো আমরা একটু আসলে যে টপিকসে আসি, আজকে আমাদের দেশের যে আইন কানুন আছে, প্রথমে এখানে বলা হইতেছে যেটা উচ্চ কক্ষের প্রতিনিধিত্ব। উচ্চ কক্ষের প্রতিনিধিত্বের আগে আমি বলবো যে প্রবাসীদের বাংলাদেশের বিদ্যমান আইনে ভোটার হইতে কোনো সমস্যা নাই। ভোটার কিন্তু তারা অলরেডি আছে, যে যখন যে ইয়াটা হচ্ছে, ভোটার লিস্টটা হচ্ছে, সেই সময় যদি সে উপস্থিত থাকে, সে ভোটার হইতে পারতেছে। বাট বাহিরে অবস্থান করার কারণে কিন্তু তারা তাদের ভোটাধিকার চর্চাটা সেটা কিন্তু করতে পারতেছে না। যে কোনো প্রবাসী সে দেশে আছে, এখন ভোট চলতেছে, এটা জাতীয় নির্বাচনই হোক, স্থানীয় নির্বাচনই হোক, সে ভোট দিতে পারতেছে। বাট বর্তমান বাংলাদেশের যে বাস্তবতায়, আমি জানি না এটা সম্ভবপর হবে কিনা। আমি আগামী নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে, যদি সম্ভব হয়, এটা তো বিভিন্ন ধরনের সিস্টেম আছে, পোস্টাল ব্যালট আছে, আপনার ই ব্যালট আছে, আপনি দূতাবাসে গিয়েও ভোট দিতে পারবেন, আবার প্রক্সি ভোটিং আছে। আপনারা হয়তো জানবেন যে বাংলাদেশের যে প্রবাসে অবস্থানরত 170টা দেশে, আমাদের দেশের লোকজন 170টা দেশে অবস্থান করতেছে। এটা স্কিল মাইগ্রেশন হইতে পারে, এটা লেবার মাইগ্রেশন হইতে পারে, ভাইয়া যেটা বলছে ইকোনমিক মাইগ্রেশন। তো 170টা দেশে আমাদের প্রবাসী ভাইয়েরা আছে। পৃথিবীর অলরেডি বর্তমানে যদি আমি দেশের সংখ্যা বলি, 120টা দেশ অলরেডি যে প্র্যাকটিসটা করতেছে, যে তারা প্রবাসীদেরকে ভোটাধিকারটা কিন্তু তারা দিছে। তো এই নির্বাচনে আমি দাবি জানাবো যদি সম্ভব হয়। কিন্তু এই কারণে আমি আবার এটাও চাইবো না যে এই একটা কারণকে কেন্দ্র করে নির্বাচন আবার পিছাক। কারণ একটা গোষ্ঠী আপনার দেখেন যে এইখানে আমরা যে 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান আছে, এই অভ্যুত্থানের যে মূল স্পিরিট, এইটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে এক বছর এখন আমরা পড়তে যাইতে পারি না, 2, 4, 5, 7 দিন বাকি আছে। 1 বছরের মধ্যে এই স্পিরিটটা কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে। তো আমি প্রথমেই দাবি জানাবো যে তাদেরকে ভোটার করা হোক। তাদেরকে ভোটার করা হলে আসলে কি লাভ, তাদেরকে আমি রাষ্ট্রীয় যে নাগরিক অধিকার গুলো আছে, এইগুলো আমি নিশ্চিত করতে পারতেছি। প্রবাসীদের যে বাস্তব অভিজ্ঞতা আছে, এখানে তো আমি এসে অনেক জ্ঞান লাভ করছি, আমি এটা বিশ্বাস করি। এবং তারা নীতি নির্ধারণী ফোরাম গুলোতে যদি তারা নিজেদের মতামত গুলো দিতে পারে, গভর্নমেন্টের যে জায়গায় আসলে বয়সটা পৌঁছানো দরকার, সেই জায়গায় পৌঁছাইতে হবে। ওনাদের রাষ্ট্রের প্রতি অনেক দায়বদ্ধতা আছে। বাট সে বাইরে অবস্থানকালীন যদি আমি ভোটাধিকার তাদেরকে, আমরা এই ভাইদেরকে দিতে পারি, বোনদেরকে দিতে পারি, রাষ্ট্রের প্রতি তাদের দায়বদ্ধতা আরো বাড়বে আর কি। বর্তমান যে সামাজিক বিশৃঙ্খলা চলতেছে, কয়েকদিন আগেই তো একটা পরিসংখ্যান হয়েছে যে এই দেশের স্টুডেন্টদের প্রায়
55% তারা যদি কোনো সুযোগ পায় দেশ ছেড়ে চলে যেতে চায়। আমাদের দেশে সবচেয়ে মেধাবী লোকগুলা কিন্তু আজকে মেধার পাচার কিন্তু হয়ে যাচ্ছে, সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এই রেমিটেন্স, তাদের এই স্বীকৃতি, আজকে যদি 1 মাস রেমিটেন্স জাস্ট পাঠানো বন্ধ করে দেয়, আমাদের অর্থনীতি একেবারে স্থবির হয়ে যাবে। তো আসলে বিশ্বমানের যে গণতান্ত্রিক যে মূল্যবোধ আছে সেটার প্রতিফলন ঘটাইতেও আমার তাদেরকে ভোটাধিকার দিতে হবে। নীতি নির্ধারণে বৈচিত্র্যতা আনতে গেলেও আমার তাদেরকে ভোটাধিকার দিতে হবে। অন্যান্য যে আসলে এই যে আমাদের দেশের যে প্রবাসীরা আছে বা শ্রমিকরা আছে, বিভিন্ন দেশের যে ইয়ার দূতাবাস গুলো আছে, এদের সাথেও তো আমাদের একটা কানেক্টিভিটি আসলে বাড়বে। তো আমি আসল কথা যে উচ্চ কক্ষ, প্রস্তাবিত উচ্চ কক্ষ যেটা আসছে, আসলে উচ্চ কক্ষের ব্যাপারে আমাদের সবগুলাই রাজনৈতিক দলই মোটামুটি ঐক্যমত পোষণ করছে। তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা প্রসেসটা কি হবে, সেটা পেয়ার সিস্টেমে আসবে বা যারা গভর্নমেন্টে ফর্ম করবে তারা কিভাবে উচ্চ কক্ষ গঠন করবে, উচ্চ কক্ষ গঠন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উচ্চ কক্ষ একটা গঠন হবে। তো এই উচ্চ কক্ষটা নিম্ন কক্ষে আমি এত বৈচিত্র্যতা আমি নিয়ে আসতে পারতেছি না, বাট এই উচ্চ কক্ষের মূলত কাজটা কি? এই উচ্চ কক্ষে যারা করবে এটা তো একটা পরামর্শমূলক হবে, নীতি নির্ধারণী এবং অংশগ্রহণমূলক হবে, এবং সমাজের বৈচিত্র্যময় যে পেশা, এখানে কৃষিবিদদের প্রতিনিধি থাকবে, ডাক্তারদের প্রতিনিধি থাকবে, ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি থাকবে, আইনজীবী থাকবে, তারপরে আপনি যদি সাংবাদিকদের কথা বলেন প্রবাসীদের বড় একটা অংশ থাকবে, মাইনরিটি যারা আছে সেই ইয়াটা থাকবে, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো। তো এই অংশের যদি প্রতিফলন গুলো আগামী নির্বাচনে যে রাজনৈতিক দল এই সরকার গঠন করুক এবং যেভাবেই উচ্চ কক্ষ গঠিত হোক না কেন, আমাদের প্রবাসীদের এক কথায় উচ্চ কক্ষে অবশ্যই অংশগ্রহণ করতে সুযোগ দিতে হবে একটা প্রপোর্শনে। আমি যদি আজকে 12 কোটি কত লাখ ভোটার, 33 লাখ ভোটার, এর মধ্যে তো আমার প্রবাসীদের মধ্যে ভোটার আছে 70-80 লাখ, প্রায় 10 থেকে 12% বা 8 থেকে 12%। এই মতামত তো আমি একেবারে ইগনোর করার কোনো সুযোগ নাই। এই প্রবাসীদের সাথে সম্পর্কিত আছে। আজকে যদি একটা ফ্যামিলিতে একটা প্রবাসী মেম্বার সংখ্যা 5 জন হয়ে থাকে বা 6 জন হয়ে থাকে, এই 3 থেকে 4 কোটি মানুষের মতামত আপনি ইগনোর করতে পারবেন না। সো প্রবাসীদের এই 10 দফার সাথে আমি একেবারেই সম্পূর্ণরূপে একমত পোষণ করতেছি, এবং আগামী দিনে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, আপনারা অন্তত নির্বাচন কমিশনে এই আপনাদের একটা প্রতিনিধি দল খুব শীঘ্রই যান, যে আপনাদের আগামী নির্বাচনে কিভাবে অন্তত একটু ইনক্লুড করা যায় এবং পরবর্তীতে উচ্চ কক্ষে আপনাদের প্রতিনিধি নিশ্চিত করা যায়। তো আপনাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি, এবং এই ধরনের ফোরামে আমি আগামী দিনেও হাজির হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি।